আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলিম আপনাদের সাথে আছি। গণিতের যত সমস্যা, সব সমস্যাকে খুব সহজে সমাধান করতে। তো আজকে আমরা শিখব আমাদের নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের ওপর। চলুন শুরু করা যাক। এখানে আলোচনা করা হয়েছে তা হচ্ছে প্রত্যাহিক জীবনে শেষ। প্রত্যাহিক জীবনে শেষ আমরা অধ্যায়ের শুরুর নাম দিয়ে বুঝতে পারছি যে এখানে বলা হয়েছে আমাদের প্রতিনিয়ত বা দৈনন্দিন জীবনে যত ধরনের সেট রয়েছে তাদের ব্যবহার বা সেট কি সেই সম্বন্ধীয় আমরা এই অধ্যায় পড়লে যা যা শিখতে পারবো তা হলো সেটের ধারণা পাবো, আমরা সেটের প্রকারভেদের সম্বন্ধে জানতে পারবো, আমরা সেটের অপারেশন সম্বন্ধে জানতে পারবো, আমরা ভেন চিত্র সম্বন্ধে জানতে পারবো এবং আমরা কার্তেশীয় গুণজ ও সেটের প্রয়োগ জানতে পারবো। আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের অধ্যায়ের প্রথমেই একটি সুন্দর চিত্র দেয়া আছে যেখানে একটি মৌমাছি এবং একটি পিঁপড়ার মধ্যে কিছু তুলনা করা হয়েছে। চলুন দেখা যাক। প্রথমে মৌমাছির ক্ষেত্রে যদি একটা জিনিস খেয়াল করেন, মৌমাছি উড়তে পারে, মৌমাছি মধু আহরণ করে, মৌমাছি খোলা স্থানে বাসা বাঁধে। তাহলে তিনটা জিনিস আমরা পাইলাম মৌমাছির ক্ষেত্রে। একটা হচ্ছে মৌমাছি উঠতে পারে, মধু আহরণ করে, খোলা স্থানে বাসা বাঁধে। আমরা মৌমাছির ক্ষেত্রে আরো কিছু জিনিস পাই যেগুলো হচ্ছে মৌমাছির 6টা পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। পিঁপড়ার ক্ষেত্রে জানা যায় পিঁপড়ার এরা হচ্ছে হেঁটে চলাফেরা করে, মৌমাছি উঠতে পারতো, এরা হেঁটে চলাফেরা করে, এরা শিকারী এবং এরা গর্তে বাস করে। মৌমাছি খোলা স্থানে বাস করতো, এরা গর্তে বাস করে। তবে এই পিঁপড়ারও রয়েছে কি জানেন, 6টি পা, এরা দলে বাস করে এবং এদের পিঁপড়াও রানী দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে দেখা যাচ্ছে মৌমাছির ক্ষেত্রে এবং পিঁপড়ার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিছু কমন জিনিস বিদ্যমান, এই তিনটি অপশন। যেমন এর মৌমাছিরও 6টি পা আছে, পিঁপড়ারও 6টি পা আছে। আবার মৌমাছিও দলবদ্ধ হয়ে বাস করে এবং পিঁপড়াও দলবদ্ধ হয়ে বাস করে। মৌমাছিও রানী দ্বারা নিয়ন্ত্রিত হয়, পিঁপড়াও রানী দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে এই যে কমন জিনিসগুলো বোঝাতে দেখেন দুইটি বৃত্তকে একটিকে আরেকটির উপরে বা একটিকে আরেকটির ভিতরে স্থাপন করা হয়েছে। এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু আগে ভেন চিত্রের ব্যাপারে শুনলাম, এই চিত্র দ্বারাই আসলে ভেন চিত্র বোঝায়। তবে এর ব্যাপারে আরো ডিটেলস আমরা পরবর্তীতে জানতে পারবো ইনশাআল্লাহ। অধ্যায়ের শুরুতেই বলা হচ্ছে প্রত্যাহিক জীবনে সেট। প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়, এই যে বইয়ের সেট। আবারও পরবর্তী বলা হচ্ছে যে একটু মনে করো তোমার শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে তখন তোমার রং পেন্সিলের সেটে কি কি রং ছিল। আবার বলছে তোমরা অনেকেই নিশ্চয় ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো, নিচের ক্রিকেট খেলার সরঞ্জামের সেটের এই যে সেট। তাহলে দেখেন আমরা বুঝতে পারছি একই ধরনের জিনিসের বিভিন্ন ধরনের সেট হয়, যেমন বইয়ের সেট, জামা কাপড়ের সেট, পেন্সিলের সেট, সরঞ্জামের সেট ইত্যাদি ইত্যাদি। তাহলে সেটের ব্যাপারে একটা সাম্যক ধারণা পাওয়া গেল যে সেট তত্ত্বের জনক হচ্ছেন জার্মান গণিতবিদ। জনক বলতে যিনি সেটের ব্যাপারে প্রথম ধারণা দিয়েছেন বা যিনি সেটের জন্মদাতা তাকে জনক বলা হয়। জর্জ ক্যান্টর, উনি সর্বপ্রথম সেটের ব্যাপারে ধারণা দেয়। সেটের ব্যাপারে আমরা বলতে পারি যে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। ওকে, তো আজকে আমরা জানতে পারলাম সেট কাকে বলে এবং সেট কি, এর ব্যাপারে প্রাথমিক ধারণা। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ এর পরবর্তী আলোচনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।